আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো অনিতা দেশাই তিনি জন্মগ্রহণ করেছিলেন 1937-এ মৌসুরীতে তিনি জন্মিয়েছেন। তার তার বাবার নাম হচ্ছে DN মজুমদার। অনিতা দেশাই আমাদের পোয়েটের বাবা ছিলেন বাঙালি, তিনি DN মজুমদার তার নাম, আর তার মা ছিলেন জার্মানি। মানে তার বাবা হচ্ছে বাঙালি আর তার মা ছিলেন জার্মানি। কিন্তু অনিতা দেশাই তিনি বিয়ে করেছিলেন একজন বেঙ্গলি বিজনেসম্যানকে, যার নাম হচ্ছে অশ্বিন দেশাই। অনিতা দেশাই তিনি বিয়ে করেছিলেন একজন বাঙালি বিজনেসম্যানকে, যার নাম হচ্ছে অশ্বিন দেশাই। অনিতা দেশাইয়ের ফার্স্ট নভেলের নাম হচ্ছে ক্রাই দ্য পিকক। তো এটা পাবলিশড হয়েছিল 1963-তে। এছাড়াও তার অনেকগুলো নভেল আছে। তার কিছু নভেলের নাম হচ্ছে ভয়েসেস ইন দ্য সিটি, যেটা পাবলিশড হয়েছিল 1965-এ। বাই বাই ব্ল্যাকবার্ড, এটা পাবলিশড হয়েছিল 1971-এ। ক্লিয়ার লাইট অফ ডে, এটা পাবলিশড হয়েছিল 1980-তে। সেরকমই তার আরেকটা সুন্দর নভেল হলো ফায়ার অন দ্য মাউন্টেন। এই ফায়ার অন দ্য মাউন্টেন এটা পাবলিশড হয়েছে 1977-এ। 1977-এ এই ফায়ার অন দ্য মাউন্টেন এই নভেলটা পাবলিশড হয়। আর এই নভেলের জন্য আমাদের পোয়েট ন্যাশনাল একাডেমি অফ লেটার্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ন্যাশনাল একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 1978-এ, মানে ঠিক এক বছর পরেই তিনি একটা নভেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই নভেলের জন্য। তো ফার্স্টে এখানে স্টোরিটা শুরু করি, ফার্স্টে ক্যারেক্টারগুলো বলি। দেখো এখানে ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে নন্দাকুল। নন্দাকুল এখানে ফার্স্ট ক্যারেক্টার। তারপরে নন্দাকুলের মেয়ে হলো আশা। তোমরা লিখে রাখতে পারো বা বইতে দেখতে পারো। বইতে তোমরা দেখে নাও যে সেকশন ওয়াইজ সামারি যেটা আছে, সামারিটা বের করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে আমি এখানে ক্যারেক্টারের নামগুলো বলি। যে নন্দাকুলের মেয়ে হচ্ছে আশা, আশার মেয়ের নাম হলো তারা, আর তারার মেয়ের নাম হচ্ছে রাকা। এটা তোমাদের গন্ডগোল হতে পারে, লিখে রাখতে পারো বইতে যে নন্দাকুলের মেয়ে হচ্ছে আশা, আশার মেয়ে হলো তারা, আর তারার মেয়ে হচ্ছে রাকা। আর রামলাল হচ্ছে নন্দাকুলের ঘরে একজন সার্ভেন্ট। তো এবার বলি, এই যে এখানে মেন প্রোটোগানিস্ট এই নভেলে নন্দাকুল। নন্দাকুল তিনি ভাইস চ্যান্সেলর অফিসারের ওয়াইফ ছিলেন। নন্দাকুল হচ্ছে ভাইস চ্যান্সেলর অফিসারের ওয়াইফ ছিলেন। এবার তিনি তার ওয়াইফ, মানে তিনি যেহেতু ভাইস চ্যান্সেলর অফিসারের ওয়াইফ ছিলেন, সেজন্য তার ঘরে প্রচুর কাজ থাকতো, কারণ তার হাজবেন্ডের কাছে সমস্ত লোক কাজের জন্য আসতো বিভিন্ন রকম দরকারে, যেহেতু অফিসার র্যাঙ্কে আছে। তো সেই হিসেবে তিনি ওয়াইফের দায়িত্ব খুব ভালো করে পালন করতেন। এমনকি তার বাড়িতে যেসব লোকেরা আসতেন তাদেরও খুব অতিথি সেবা ভালো করে করতেন, গেস্টদেরকে খুব ভালো করে খাতির করতেন। তারপরে তার অনেকগুলো ছেলে মেয়ে ছিল, সেই সমস্ত ছেলেমেয়েদের দায়িত্ব তিনি মা হিসেবে খুব ভালো করে পালন করেছিলেন। তারপরে তার হাজবেন্ডের বয়স হয়, তার হাজবেন্ড মারা যায়। তারপরে তিনি একা থাকতেন। এবার তিনি একা যখন থাকতেন, তিনি কারিক ন্যানোতে, হিল স্টেশন কারিক ন্যানোতে তিনি চলে এসেছিলেন। কারিক ন্যানো হিল স্টেশনে কাশৌলি বলে একটা জায়গা আছে, সেখানে তিনি চলে আসেন। এবার সেখানে তিনি এসে একা একা থাকেন। এবার তিনি এখন মনে করছেন যে তার এখন বয়স হয়ে গেছে, নন্দাকুল মনে করছে যে তার এখন বয়স হয়েছে, তার এখন ছেলেমেয়ের দায়িত্ব কোনো কিছু পালন করার নেই, কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যে যার সব সেটেল হয়ে গেছে, আর তার হাজবেন্ডও মারা গেছেন। এবার তিনি এখন সব রকম দায়িত্ব থেকে লিবার্টি পেয়েছে, তিনি এখন বেশ ভালোভাবে ফ্রিলি ভাবে আছে। এই সময় তিনি কোনো তার ফ্রেন্ড রাখতে চান না, তিনি চান না তার বাড়িতে কোনো ফ্রেন্ড আসুক বা কোনো রিলেটিভ আসুক, যাতে তাকে কাজের ঝামেলা নিতে হবে বা দায়িত্ব নিতে হবে, এই সমস্ত কিছু তিনি পছন্দ করেন না। তিনি এখন একাই খুব ভালোভাবে থাকতে চান। তিনি চাইছেন যে এখন তিনি এই যে এত সুন্দর তিনি এই ফ্রিলি জীবন লাইফটাকে তিনি এনজয় করতে চান। কিন্তু তার যে মেয়ে আছে আশা, আশা হচ্ছে বোম্বে একটা জব করে। এখানে নন্দাকুলের মেয়ে যে আশা আছে, সে বোম্বে একটা জব করে। আর আশার মেয়ে যে আছে, আশার মেয়ের নাম হচ্ছে তারা। এখানে তারার জীবনটা, তারার লাইফটা একটু কষ্টের দেখা যায়, কারণ তারা যে আছে, তারার সঙ্গে ওর হাজবেন্ডের খুব ঝগড়া হতো। তারার ম্যারিড লাইফটা আনহ্যাপি ছিল,
তারার ম্যারিড লাইফ কিন্তু আনহ্যাপি ছিল। তারার সঙ্গে তার হাজবেন্ডের খুব ঝগড়া হতো, ওদের দুজনের মিল ছিল না একদম। যে তারপরে তার হাজবেন্ডের হচ্ছে কাজের জন্য, তারার হাজবেন্ডের কাজ পড়ে জেনেভাতে, অফিসের কাজের জন্য তাকে জেনেভাতে যেতে হবে। কিন্তু তারা চাইছিল তার হাজবেন্ডের সঙ্গে রিলেশনশিপটা যাতে আরো ভালো হয়, যাতে ওরা দুজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারে। সেজন্য তারা তার মেয়ে রাকাকে হচ্ছে নন্দাকুলের কাছে রেখে যেতে চাইছিল। এবার বলি যে তারার সঙ্গে তারা হাজবেন্ডের যে এতটা প্রবলেম হতো, এবার রাকা যে আছে, তারার মেয়ে রাকা, রাকা তো বাচ্চা মেয়ে, বাচ্চাদের উপর মা বাবারা ঝগড়া করলে একটা খারাপ এফেক্ট পড়ে। সেই ব্যাড এফেক্টের কারণে রাকার শরীর খারাপ হয়ে গেছিল, রাকার হচ্ছে টাইফয়েড হয়ে গেছিল। রাকা এতটাই অসুস্থ হয়ে যায় যে ওর টাইফয়েড হয়ে যায়, ও প্রচুর উইক হয়ে যায়। আর বাচ্চারা কি হয়, যেমনি চঞ্চল হয়, দুষ্টুমি করে, তারা কিন্তু একদম শান্তশিষ্ট বাচ্চা হয়েছিল আর ঝিমানো হয়ে গেছিল, যেন ওর লাইফে কোনো আনন্দ নেই বাচ্চা হিসেবে। তো কারণ ওর মা বাবার সঙ্গে যেহেতু এরকম প্রবলেম হচ্ছে, ওর মা বাবার এতটাই ঝগড়াঝাটি হচ্ছে, যার জন্য কিন্তু তারা মানে রাকা হচ্ছে এরকম মনমরা হয়ে থাকতো, কারণ কোনো বাচ্চাই চায় না যে তার মা বাবার মধ্যে ঝগড়া হোক। এবার তারা যখন দেখছে যে রাকার এরকম শরীর অসুস্থ হয়ে গেছে, টাইফয়েড হয়েছে, এবার তারা এদিকে হাজবেন্ডের সঙ্গে বেশি করে টাইম স্পেন্ড করতে হবে, তার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা যাতে ঠিক হয়, সেজন্য তিনি চাইছিলেন যে রাকার দায়িত্ব নন্দাকুলকে দেবে। নন্দাকুল তো তারার দিদা হচ্ছে সম্পর্কে, কারণ নন্দাকুলের মেয়ে আশা, আশার মেয়ে হচ্ছে তারা, আর তারার দিদা হচ্ছে নন্দাকুল, আর এখানে তারার মেয়ে হচ্ছে রাকা। নন্দাকুল কিন্তু রাকার সম্পর্কে বড় মা হচ্ছে, যেটাকে গ্রেট গ্র্যান্ডমাদার বলে। তো এখানে নন্দাকুল হচ্ছে রাকার গ্রেট গ্র্যান্ডমাদার। তো এখানে তারা হচ্ছে নন্দাকুলকে মানে রাকাকে নন্দাকুলের কাছে পাঠাতে চাইছে। তো এই ব্যাপারটা তারা আশাকে জানায়, তারা তার নিজের মা আশাকে জানায় যে আমি এরকম রাকাকে তোমার কাছে রাখতে চাই। কিন্তু আশা বলে যে রাকাকে সে বোম্বে নিয়ে যেতে পারবে না, কারণ বোম্বে ওয়েদার ভালো না, সেখানে ওয়েদারে রাকা আরো অসুস্থ হয়ে যাবে, রাকার আরো শরীর খারাপ হয়ে যাবে, সেজন্য সে বোম্বে রাকাকে নিয়ে যেতে পারবে না। তাই আশা কি করলো, রাকাকে নন্দাকুলের কাছে পাঠিয়ে দিচ্ছে। রাকা আশা হচ্ছে একটা লেটার লেখে, আশা তার নিজের মা নন্দাকুলকে একটা লেটার লেখে যে তোমার কাছে রাকাকে পাঠাবো, রাকার শরীর অসুস্থ হয়ে গেছে, আর আমি বোম্বে নিয়ে যেতে পারবো না, এখানে গেলেও আরো অসুস্থ হয়ে যাবে। আর হচ্ছে এটাও বলে যে তুমি তো হিল স্টেশনে থাকো, কৌশলীতে, সেই জায়গার ওয়েদারটা খুব ভালো হবে রাকার জন্য। তো এরকম লেটারটা লেখে, কিন্তু এই লেটার দেখে আপসেট হয়ে যায় নন্দাকুল, কারণ নন্দাকুল সে তো হচ্ছে এখন সবকিছু দায়িত্ব থেকে মুক্তি পেয়েছে, সে এখন ফ্রিলি ভাবে তার লাইফে এনজয় করতে চায়, কারণ সে এখন তার লাইফে কোনো রিলেটিভস চায় না, কোনো ফ্রেন্ড চায় না। এরকম পরিস্থিতিতে যখন সে তার নিজের মেয়ে আশার কাছ থেকে একটা লেটার পায় যে রাকাকে রাখতে হবে কাছে, তখন নন্দাকুল আপসেট হয়ে যায়। নন্দাকুল ফার্স্টে একসেপ্ট করতে চাইছিল না, ও মানতে চাইছিল না, কিন্তু অনেক কনভিন্স করার পরে নন্দাকুল রাজি হয় রাকাকে নিজের কাছে রাখার। এবার রাকা তো চলে এসেছে নন্দাকুলের কাছে। নন্দাকুল ভেবেছে প্রত্যেকটা বাচ্চা যেমনি দুষ্টু হয়, প্রত্যেকটা বাচ্চা যেমনি খুব চঞ্চল হয়, সেরকম হয়তো রাকাও ওরকম করবে, চঞ্চল হবে, দুষ্টু হবে। কিন্তু রাকা সেটা করেনি। নন্দাকুল কিছুদিন পরে বুঝতে পারে যে রাকা খুবই ভালো মেয়ে, খুবই শান্তশিষ্ট মেয়ে, অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা। আর রাকা এক জায়গায় চুপ করে বসে থাকে, ঝিমানো হয়ে গেছে। এবার নন্দাকুল হচ্ছে রাকাকে অনেক স্টোরি শোনাতো, অনেক গল্প শোনাতো, আর রাকা সেগুলো শুনতো। কখনো কখনো রাকার আবার ওই গল্পগুলো বোরিংও লাগতো। এবার ওই নন্দাকুলের কাছে যখন রাকা চলে আসে, নন্দাকুলের বাড়িতে একজন সার্ভেন্ট থাকে, যে সার্ভেন্টের নাম হচ্ছে রামলাল। নন্দাকুলের বাড়িতে যে সার্ভেন্টের থাকে, সেই সার্ভেন্টের নাম হচ্ছে রামলাল। সেই রামলাল কিন্তু রাকাকে প্রচুর ভালোবাসে। নন্দাকুল যতটা রাকার কেয়ার করে, তার থেকেও বেশি রামলাল রাকার কেয়ার নেয়। রামলাল খুব ভালোবাসে ওই বাচ্চা মেয়ে রাকাকে, আর এখানে রামলাল কিন্তু রাকার খুব ভালো করে কেয়ার নেয়, অনেক যত্ন করে। আর যদি রাকা এদিক ওদিক কোথাও চলে যায়, নন্দাকুল দেখতে না পেলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর ওকে খুঁজে বার করে। এবার এখানে আরেকটা গল্প দেখা যায় যে নন্দাকুলের ছোটবেলার একটা বন্ধু আছে, নন্দাকুলের ছোটবেলার একটা বান্ধবী আছে, বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, তার নাম হচ্ছে ইলা দাস। নন্দাকুলের যে বেস্ট ফ্রেন্ড আছে তার নাম হচ্ছে ইলা দাস।
এবার এই ইলা দাসের হচ্ছে আর একটা বোন ছিল যার নাম হচ্ছে রিমা। ইলা দাস দুই বোন, ইলা দাস আর রিমা। এবার ইলা দাস হচ্ছে খুবই বড়লোক বাড়ির মেয়ে ইলা দাস। তো ইলা দাস আর রিমা কি করেছিল, ওরা অ্যাব্রোডে চলে গেছিল পড়তে। হায়ার এডুকেশনের জন্য ইলা দাস আর তার বোন রিমা অ্যাব্রোডে চলে যায় পড়তে। কিন্তু সেখানে গিয়ে ওরা প্রচুর টাকা ওড়ায়, অনেক টাকা পয়সা খরচা করে, উইদাউট রিজন ওরা প্রচুর টাকা পয়সা খরচা করে, যার জন্য ওদের সমস্ত টাকা শেষ হয়ে যায়, টাকা ওয়েস্ট হয়ে যায়। দিয়ে তারপর ওদের ফিনান্সিয়াল প্রবলেম দেখা দেয়। ওর বাবারও সমস্ত টাকা শেষ হয়ে গেছে, এরপরে ওদের ফিনান্সিয়াল প্রবলেম দেখা দেয়। দিয়ে ইলা দাস নন্দাকুলের কাছে হেল্প চাইতে আসে, কারণ নন্দাকুলের হাজবেন্ড একজন ভাইস চ্যান্সেলর ছিল। তো যার জন্য ইলা দাস হচ্ছে নন্দাকুলের কাছে আসে, নন্দাকুলকে বলে যে তোমার হাজবেন্ড তো ভাইস চ্যান্সেলর অফিসার, ওনাকে একটু বলো যাতে আমাকে কোনো কিছুতে হেল্প করে, জব যাতে কোনো খুঁজে যেতে পারে। এবার তার ভাইস চ্যান্সেলর হাজবেন্ড হচ্ছে ইলা দাসকে একটা হোম সায়েন্সের কলেজে লেকচারার হিসেবে জব দেয়। ভাইস চ্যান্সেলর অফিসার এই নন্দাকুলের যে হাজবেন্ড আছে সেই ইলা দাসকে হোম সায়েন্স কলেজে লেকচারার হিসেবে জব দেয়। এবার এই জবটা করার পরে ইলা দাস কিছুদিন পরে তার এই জবটা হারিয়ে দেয়, তার এই জবটা শেষ হয়ে যায়, চলে যায়। তখন নন্দাকুল ইলা দাসকে অ্যাডভাইস দেয় যে তুমি সোশ্যাল সার্ভিসের জন্য কোনো একটা কোর্স করো, সোশ্যাল সার্ভিসের জন্য তুমি কোনো একটা কোর্স করো। দিয়ে ইলা দাস ওই কোর্সটা করে, সোশ্যাল সার্ভিসের জন্য একটা ভালো কোর্স করে। দিয়ে পরে সে একটা ভালো জব পায়, সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। ইলা দাস সোশ্যাল সার্ভিসের কোর্স করার পরে দিয়ে তারপরে সে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারের একটা ভালো জব পায়। আর তার পোস্টিং হয় হিল স্টেশনে, একটা হিল স্টেশনে তার পোস্টিং হয়। আর সেই হিল স্টেশনে প্রত্যেকটা মানুষ ছিল ইলিটারেট, অশিক্ষিত, অর্থোডক্স মানে অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলো সব বিশ্বাস করে। ইলিটারেট ছিল আবার অর্থোডক্স ছিল। এবার সেই সমস্ত লোকদেরকে যখন ইলা দাস বিভিন্ন রকম লজিক দেখাতো, আর যেহেতু ইলা দাস শিক্ষিত এবং সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হিসেবে কাজ করছে, তো তাকে এরকম লোকেদের জন্য প্রবলেম ফেস করতে হতো, কারণ এখানে তো সবাই অশিক্ষিত লোক ছিল। এবার ইলা দাসের সাপোর্টে কেউ নেই। যে ইলা দাস অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে সেখানকার যে মানে পরিস্থিতিটা আছে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে। যে সেখানে ও কিছুটা এখান থেকে ইসে হয়। তারপরে সেখানে আবার কি ছোট বাচ্চাদের বিয়ে দিয়ে দেয়, চাইল্ড ম্যারেজ হয় সেখানে। তো এই চাইল্ড ম্যারেজের এগেনস্টে ইলা দাস ছিল। ইলা দাস এই চাইল্ড ম্যারেজটাকে প্রোটেক্ট করতে চাইছিল। যে তারপরে এখানে দেখা যায় যে প্রীত সিং বলে একজন লোক ছিল। এই প্রীত সিং বলে একজন লোক ছিল, সে তার 7 বছরের একটা বাচ্চা মেয়েকে, মানে প্রীত সিং এর মেয়ে হচ্ছে 7 বছর বয়স, সেই 7 বছরের মেয়েকে সে একটা বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিচ্ছিল। মানে ভাবো সেই সময় ওই অশিক্ষিত লোকেরা কি করতো, তার নিজের ছোট মেয়েদেরকে বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিত, চাইল্ড ম্যারেজ করতো, বাল্য বিবাহ। এবার প্রীত সিং নামে যে লোকটা ছিল সেই লোকটা তার 7 বছরের একটা বাচ্চা মেয়েকে, নিজের মেয়েকে একজন বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেয়, বিয়ে দিতে যায়। আর সেই সময় ইলা দাস এর হচ্ছে প্রোটেস্ট করে। তো ইলা দাস প্রোটেস্ট করে বলে প্রীত সিং ইলা দাসের উপর রেগে যায়, বদলা নিতে চায়। দিয়ে প্রীত সিং এর দ্বারা ইলা দাস রেপ হয়, দিয়ে ইলা দাস মারা যায়। এই প্রীত সিং ইলা দাসের রেপ করে, দিয়ে ইলা দাস মারা যায়। আর এই খবরটা যখন নন্দাকুল পায় তখন নন্দাকুল খুব বড় একটা শক পায়, ওর হার্ট অ্যাটাক হয়ে যায় নন্দাকুলের। কারণ যেহেতু নন্দাকুলের বেস্ট ফ্রেন্ড ছিল ইলা দাস, ছোটবেলার বন্ধু ছিল। দিয়ে তারপরে নন্দাকুল মারা যায়। তো এইভাবে এই নভেলটা এখানে শেষ হয়। আমি এটা আবার রিপিট করছি যে এখানে নন্দাকুল হচ্ছে মেন প্রোটোগনিস্ট এই নভেলের। আর নন্দাকুলের মেয়ের নাম হচ্ছে আশা, যে বোম্বেতে চাকরি করে। আর আশার মেয়ে হচ্ছে তারা। এই তারার সঙ্গে তার হাজবেন্ডের মোটেও মিল নেই, তার ম্যারিড লাইফটা আনহ্যাপি ছিল। তার সেজন্য তার যে মেয়ে আছে, তারার যে মেয়ে আছে রাকা, এই রাকার উপর কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়েছিল। এই রাকার উপর ব্যাড এফেক্ট পড়ার কারণে রাকার শরীর অসুস্থ হয়ে যায়, তার টাইফয়েড হয়, দুর্বল হয়ে যায়, অনেকটা উইক হয়ে যায়। আর সে অন্যান্য আদার্স বাচ্চাদের থেকে ডিফারেন্ট ছিল, কারণ কোনো বাচ্চা চায় না যে তার মা বাবার মধ্যে ঝগড়া হোক। তো রাকার উপরে ব্যাড এফেক্ট পড়ছে, আর রাকা সবসময় মনমরা হয়ে থাকতো, চিন্তা করতে ঝিমানো হয়ে গেছিল। আর এই নন্দাকুলের হাজবেন্ড ছিল একজন ভাইস চ্যান্সেলর অফিসার।
তো নন্দাকুলের বাড়িতে সবসময় ডেলি প্রত্যেক দিন কোনো না কোনো গেস্ট আসতো তার হাজবেন্ডের কাছে, ভাইস চ্যান্সেলর অফিসার যেহেতু ছিল, আর সে একজন ওয়াইফ হিসেবে খুব ভালো দায়িত্ব পালন করতো এবং গেস্টদেরকে খুব ভালো সেবা করতো। তারপরে তার দুটো ছেলে মেয়ে ছিল, নন্দাকুলের দুজন ছেলে মেয়ে ছিল, তো সেই বাচ্চাদেরকেও সে খুব ভালো করে মানুষ করে, আর হচ্ছে সে একজন মা হিসেবে ভালো দায়িত্ব পালন করেছে। কিন্তু তার ভাইস চ্যান্সেলর অফিসার মারা যায়, বয়স হয়েছে, এখন নন্দাকুলেরও বয়স হয়ে গেছে, নন্দাকুল একা চলে আসে হিল স্টেশনে কারিক ন্যানোতে। সে কারিক ন্যানো হিল স্টেশনে থাকে, কৌশালী বলে একটা জায়গা আছে, সেখানে সে থাকে, একা একা থাকে। এখন নন্দাকুল মনে করে যে তার লাইফে তার হাজবেন্ড তো এখন নেই, মারা গেছেন, তার ছেলে মেয়েও বড় হয়ে গেছে, যে যা সব সেটেল হয়ে গেছে, এখন নন্দাকুলের কোনো দায়িত্ব নেই, সে সমস্ত দায়িত্ব থেকে লিবার্টি পেয়েছে। সে এই যে ফ্রিডম, এই লাইফটাকে সে খুব ভালো করে নন্দাকুল এনজয় করতে চায়। নন্দাকুল এখন চায় না তার লাইফে কেউ এন্ট্রি করুক, বা তার লাইফে হচ্ছে কোনো দায়িত্ব বা কোনো উৎকো ঝামেলা আসুক, এসব নন্দাকুল চায় না। যার জন্য নন্দাকুল কারোর সঙ্গে মেলামেশা করে না, বা নন্দাকুলের বাড়িতে কেউ আসুক সেটাও পছন্দ করে না, তার নিজের রিলেটিভ বা কোনো বেস্ট ফ্রেন্ড কেউ আসুক সেটা নন্দাকুল পছন্দ করে না। তো এখানে দেখা যায় যে ফার্স্ট সেকশনে দেখা যায় যে নন্দাকুলের যে মেয়ে আছে আশা, আশা তো বোম্বেতে চাকরি করে। এবার আশা একদিন নন্দাকুলকে একটা লেটার লেখে যে মা তোমার কাছে তারার মেয়ে রাকাকে পাঠাবো। তখন হচ্ছে নন্দাকুল এই লেটারটা দেখে খুবই মানে আপসেট হয়ে যায়। আসলে তারা যে হাজবেন্ড আছে, সেই হাজবেন্ডের একটা অফিসে কাজ পড়ে যায়, যার জন্য জেনেভাতে যেতে হবে। এবার তারার সঙ্গে তার হাজবেন্ডের মিল নাই, এইটাই একটা সুযোগ ছিল যে আলাদাভাবে তারা যাবে জেনেভাতে তার কাজের সূত্রে, আর সেখানে গিয়ে তারা একে অপরের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করে তাদের সংসারটা ঠিক করবে। আর এই সময় তারা রাকাকে নিয়ে যেতে চায়নি, সেই জন্য তারা চাইছিল যে রাকার তো শরীর অসুস্থ, তাই রাকাকে তারা নিজের মা আশার কাছে রাখতে চাইছিল। কিন্তু আশা যেহেতু বোম্বে চাকরি করে আর তার পক্ষে একাই বাচ্চা মেয়েকে সামলানো সম্ভব নয়, তাই আশা হচ্ছে চায় যে তার নিজের মা নন্দাকুলের কাছে রাকাকে রাখতে। তাই আশা লেটার লিখেছিল নন্দাকুলকে যে মা তোমার কাছে রাকাকে রাখবো। কিন্তু নন্দাকুল হচ্ছে এতে খুব আপসেট হয়েছে। নন্দাকুল ফার্স্টে একসেপ্ট করতে চায়নি, সে এগ্রি হয় না, কারণ নন্দাকুল জানে যে এখন বাচ্চাকে যে ঘরে রাখি অনেক উৎকো ঝামেলা এসে পড়বে, বাচ্চারা খুব চঞ্চল হয়, ওদের পেছনে অনেক খাটতে হবে, দুষ্টুমি করবে, সে এরকম ভেবেছিল প্রত্যেকটা বাচ্চার মতো। তারপর অনেক কনভিন্স করার পরে নন্দাকুল রাজি হয়, দিয়ে নন্দাকুলের কাছে রাকা চলে আসে। আর নন্দাকুল কিছুদিন পর বুঝতে পারে যে রাকা একদম দুষ্টুমি করে না, চঞ্চল নয়, বরং সে অন্যান্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট, আর সে হচ্ছে খুব শান্তশিষ্ট বাচ্চা। তাকে বসে বসে এক জায়গায় বসে বসে যা গল্প বলা হয় না কেন, কারণ সব গল্প শোনায়, কারণ রাকার মনে তো কোনো ফিলিংসই নেই, রাকার তো মন খারাপ ওর মা বাবাকে নিয়ে, ওর মা বাবার মধ্যে যেহেতু প্রবলেম হয় সেই জন্য রাকার মন খারাপ। তো এই দিকে হচ্ছে নন্দাকুল মনের দিক থেকে শান্তি পেল যে না যাক, রাকা তো ভালো, দুষ্টুমি করে না। আর যখন নন্দাকুলের কাছে রাকা এসে যায়, নন্দাকুলের বাড়িতে যে সার্ভেন্ট ছিল যার নাম রামলাল, এই রামলাল হচ্ছে এই বাচ্চাটার রাকা খুব কেয়ার করে। নন্দাকুল যত না বেশি কেয়ার করে, তার বাড়ির সার্ভেন্ট রামলাল কিন্তু বাচ্চাটাকে খুব ভালোবাসে রাকাকে, সে রাকার খুবই কেয়ার করে। রাকা এদিক ওদিক কোথাও চলে গেলে নন্দাকুল সঙ্গে সঙ্গে, নন্দাকুল বলছি রামলাল খুঁজে নিয়ে আসতো। রামলাল চোখের থেকে বাচ্চাটাকে ইধার থেকে উধার হতে দিত না, খুবই ভালোবাসতো, খুব খেয়াল রাখতো। এখানে এর পরের যে থার্ড সেকশনে দেখানো হচ্ছে যে নন্দাকুলের চাইল্ডহুড ফ্রেন্ড যার নাম হচ্ছে ইলা দাস, নন্দাকুলের যে চাইল্ডহুড ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে ইলা দাস, এই ইলা দাস কি করেছিল, ইলা দাসের যে বোন আছে, ইলা দাসের বোনের নাম হচ্ছে রিমা দাস। এবার এই রিমা আর ইলা এরা কি করেছিল, তার বাবার তো প্রচুর টাকা, হচ্ছে বড়লোক বাড়ির মেয়ে ওরা, তো ওরা অ্যাব্রোডে হায়ার এডুকেশনের জন্য চলে যায়, আর সেখানে গিয়ে ওরা প্রচুর টাকা ওড়ায়, হচ্ছে মানে যেটাকে বলে স্কোয়ান্ডারার, প্রচুর টাকা ওড়ায় উইদাউট রিজন। তো এবার সেখানে গিয়ে টাকা উড়াতে উড়াতে ওদের ফিনান্সিয়াল প্রবলেম হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, ওদের বাবার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যায়, দিয়ে তারপরে ফিনান্সিয়াল ওদের প্রবলেম শুরু হয়। এরপরে ফিনান্সিয়াল প্রবলেম হওয়ার পরে ইলা দাসের চাকরির দরকার হয়। আচ্ছা সবাই কি আমার এটা শুনতে পাচ্ছ, ভয়েসটা ভালো করে শুনতে পাচ্ছ? দেরি করে জয়েন করেছি। হ্যালো, হ্যাঁ 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 ম্যাম শুনতে পাচ্ছি। তাহলে ম্যাম আব্দুল্লাহ,
হ্যাঁ দাঁড়াও, আলাউদ্দিন দাঁড়াও একটু। আব্দুল্লাহ তুমি হচ্ছে রিফ্রেশ করে জয়েন করো, তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আব্দুল্লাহ। আর আলিমুদ্দিন, আমি যেটা পড়াচ্ছি পড়ো, আমি তোমাকে ক্লাসের রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কারণ এটা আমি সেকেন্ড বার রিপিট করছি এখন। ফায়ার অন দ্য মাউন্টেন পড়াচ্ছি, সিসিজি 5 এর ফায়ার অন দ্য মাউন্টেন পড়াচ্ছি। আলিমুদ্দিন শুনলে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ তুমি রিফ্রেশ করে জয়েন করো, তোমার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারণ সবাই ভয়েস শুনতে পাচ্ছে বলছে, তোমার প্রবলেম হচ্ছে। তো এখানে যেটা বলছিলাম, হ্যাঁ, যে ইলা দাস এসেছিল ওদের থার্ড সেকশনে। এবার দেখানো হয়েছে যে ইলা দাস আর ওর বোন অ্যাব্রোডে পড়তে যায় হায়ার এডুকেশনের জন্য, আর সেখানে ওরা প্রচুর টাকা ওড়ায়। তো এবার ওর বাবার ফিনান্সিয়াল প্রবলেম চলে আসে। এর বাবার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য কি হয়, যে ইলা দাসের এখন চাকরির দরকার হয়। এবার সেই সময় নন্দাকুলের হাজবেন্ড বেঁচে ছিল। এবার নন্দাকুলের কাছে আসে ইলা দাস, দিয়ে নন্দাকুলের হাজবেন্ড যেহেতু ভাইস চ্যান্সেলর অফিসার ছিল, তাই ইলা দাস নন্দাকুলকে বলে যে তোমার হাজবেন্ডকে বলো আমার জন্য একটা জব খুঁজে দিতে। দিয়ে এবার নন্দাকুলের হাজবেন্ড ইলাকে হচ্ছে হোম সায়েন্স কলেজে লেকচারার হিসেবে একটা জব দেয়। তো সেই জবটা কিছুদিন করার পরে ইলার সেই জবটা ছাড়া হয়ে যায়, জবটা হারিয়ে যায়। দিয়ে তারপরে নন্দাকুল ওকে অ্যাডভাইস করে যে তুমি সোশ্যাল সার্ভিসের জন্য কোনো একটা কোর্স করো। আর নন্দাকুলের কথা মতো ইলা দাস সেই সোশ্যাল সার্ভিসের কোর্স করে। আর সোশ্যাল সার্ভিসের কোর্স করার পরে সে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হিসেবে একটা জব পায়। সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার হিসেবে একটা জব পায় নন্দাকুল বলছি ইলা দাস। ইলা দাস হচ্ছে পোস্টিং হয় ইলা দাসের হিল স্টেশনে। আর সেই হিল স্টেশনে আবার সবাই অশিক্ষিত, অর্থোডক্স, ইলিটারেট। সেখানে সবাই অন্ধবিশ্বাস করে, চাইল্ড ম্যারেজ করে। তো এর এগেনস্টে ছিল ইলা দাস, এসব লাইক করতো না, এর এগেনস্টে লড়ছিল। তো ইলা দাসের সাপোর্টে কেউ থাকতো না, কারণ সবাই এখানে অশিক্ষিত, আর ইলা দাস কোনো লজিক দেখালে ওরা কেউ মানতো না ইলা দাসের কথা। যার জন্য ইলা দাসের পক্ষে এই জব করাটা একটু প্রবলেম হয়ে গেছিল, ওকে অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছিল। তারপর এখানে দেখা যায় যে প্রীত সিং নামে একজন লোক আছে। সেই লোক কি করেছিল, তার 7 বছরের একটা মেয়েকে, তার নিজের প্রীত সিং নিজের 7 বছরের মেয়েকে একজন বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিচ্ছিল। আর সেই সময় ইলা দাস প্রতিবাদ করছিল, প্রোটেস্ট করছিল। সেই সময় রেগে গিয়ে প্রীত সিং ইলা দাসের রেপ করে, দিয়ে ইলা দাসকে মেরে ফেলে। আর এই খবরটা যখন পায় নন্দাকুল, তখন নন্দাকুল খুব বড় একটা শক খায়। যে নন্দাকুল এই ধাক্কা সামলাতে না পেরে নন্দাকুল মারা যায়। এই নভেলটা এইভাবে এখানে শেষ হলো। এই নভেলটা বুঝতে পারলে? পান্না, নেহা, আব্দুল্লাহ, শুভ, কুনাল বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, আব্দুল্লাহ তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা। আর আলিমুদ্দিন, তোমাকে আমি দিয়ে দেবো স্ক্রিন রেকর্ডিংটা ক্লাসে, তুমি হচ্ছে শুনে নেবে। এবার দেখো টাইটেল অফ দ্য নভেল, দেখো এই গল্পের নাম, এই স্টোরিটার নাম ফায়ার অন দ্য মাউন্টেন কেন হলো? এটা ফার্স্টেই বলি যে এখানে উইলিয়াম গোল্ডিংসের একটা নভেল ছিল লর্ড অফ দ্য ফ্লাইস। উইলিয়াম গোল্ডিংসের একটা নভেল হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস। আর হচ্ছে উইলিয়াম গোল্ডিংসেরই এই নভেল থেকে এই টাইটেলটা ডিরাইভ করা হয়েছে ফায়ার অন দ্য মাউন্টেন। একবার হচ্ছে একটা আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে এই যে লর্ড অফ দ্য ফ্লাইস, এটা তোমরা থার্ড ইয়ারে পড়বে, তোমাদের থার্ড ইয়ারে এই নভেলটা আছে। তো উইলিয়াম গোল্ডিংসের যে নভেল লর্ড অফ দ্য ফ্লাইস, এই লর্ড অফ দ্য ফ্লাইস থেকে কিন্তু এই টাইটেলটা ডিরাইভ করা হয়েছে ফায়ার অন দ্য মাউন্টেন। তো এখানে কি হয়েছিল, যে এই নভেলে দেখা যায় যে অনেকগুলো বাচ্চা ছিল, স্কুল বাচ্চা, আর সেখানে এরোপ্লেন ক্র্যাশ হয়ে যায়। যে প্লেন ক্র্যাশ হয়ে স্কুল বাচ্চাগুলো সেই একটা ওরা আইল্যান্ডে পড়ে যায়। আর সেই আইল্যান্ডে কোনো বড় মানুষ ছিল না, সমস্ত স্কুল স্টুডেন্ট ছিল, ছোট বড় এরকম সমস্ত বাচ্চা মিলে ছিল। এবার ওদেরকে গাইড করার কেউ নেই। এবার ওরা তো অ্যাডাল্ট, এখন মানে অ্যাডাল্ট হয়নি, স্কুল লাইফে যা হয়, ওরা ভাবছে যে আমাদের কাছে গার্জেন নেই, আমরা একা আছি, আমাদেরকে কেউ কোনো কিছু মানা করার নেই, কেউ বকবারও নেই। তো ওরা খুব ভালো করে কিছুদিন ওই আইল্যান্ডে ওরা নিজেদের লাইফটা এনজয় করছিল। তারপরে ওদের আর ভালো লাগছে না, এরপরে ওরা চায় যে ওদের হচ্ছে কেউ যাতে এই আইল্যান্ড থেকে রেস্কিউ করে নিয়ে যাক, এখন ওরা চায়। তো ওরা কি করেছিল, যে
ওরা আগুন লাগিয়েছিল, পাথরে পাথরে ঘষা লাগিয়ে ওরা হচ্ছে নিজেদের জামা খুলে সেই জামার মধ্যে আগুন লাগিয়েছিল। দিয়ে জামার মধ্যে আগুন লাগিয়ে ওরা যখন চাইছিল যে কোনো জাহাজ যদি সেখান থেকে আসে সেই জাহাজের তালে চোখে পড়বে আগুনটা ধরালে। এবার ওরা সবাই যেহেতু স্কুল স্টুডেন্ট ছিল, অত বুদ্ধি ওদের মাথায় ছিল না, দিয়ে ফট করে ওই আগুনটা কোনোভাবে ছড়িয়ে গিয়ে পুরো ওই আইল্যান্ডে সমস্ত গাছপালা আগুন লেগে যায়। ওই আইল্যান্ডে যত হচ্ছে অ্যানিমেলস আছে সেখানে সব কিছু অ্যানিমেলসেও আগুন লেগে যায়, মানে কেউ আর হয়নি। পুরো এখানে ওই আইল্যান্ডে আগুন ছড়ে গিয়ে আগুনটা হচ্ছে গাছপালা নষ্ট হয়ে যায় আর হচ্ছে সমস্ত অ্যানিমেলসরাও মরে যায়। তো এরকম করে প্রবলেম হয়ে গেছিল। তো তারপরে এই স্টোরি, এই নভেলটা এরকম হয়েছিল, উইলিয়াম গোল্ডিংসের লর্ড অফ দ্য ফ্লাইসে এই নভেলটা কিন্তু এরকম হয়েছিল। এবার এখান থেকে কি করে এটাকে কম্পেয়ার করা হচ্ছে, এই যে ফায়ার অন দ্য মাউন্টেন যেটা তোমাদের পড়ালাম, এখানে ফায়ার বলতে দুটো ফায়ারকে দেখানো হয়েছে। এই যে রাকা যে বাচ্চা মেয়েটি, ও ছোট বয়স থেকে তার প্যারেন্টসের মধ্যে যে এত প্রবলেম, এত ঝগড়া দেখেছে, ওর যে মনে একটা ক্ষোভ, বাচ্চাদের মনে একটা ক্ষোভ আসে, ওর যে মনের মধ্যে একটা রাগের আগুন জ্বলছে, এইটাকে একটা ফায়ার হিসেবে দেখানো হয়েছে। আর সেকেন্ড ফায়ারকে দেখানো হচ্ছে, সেকেন্ড ফায়ার হলো যে রাকার মার নাম হচ্ছে তারাকে তারার হাজবেন্ড মারধর করত, তারার হাজবেন্ড খুব টর্চার করত আর মারধর করত। এটা কিন্তু তারার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার ছিল, অনেক পেইনফুল ব্যাপার ছিল। আর এইটা ওই ছোট্ট বাচ্চা মেয়েটা রাকা দেখতো, আর তারার মনেও কিন্তু খুব রাগ হতো। তো এই যে এইটাকেও কিন্তু এই ক্ষোভটাকেও ফায়ার হিসেবে দেখানো হয়েছে। তো এই যে পুরো এই ফায়ার দুটোকে কম্পেয়ার করে এখানে ফায়ার অন দ্য মাউন্টেন হয়েছে, যেটা বললাম উইলিয়াম গোল্ডিংসের নভেল লর্ড অফ দ্য ফ্লাইসের গল্পটা বললাম, যে আইল্যান্ডে অনেকগুলো বাচ্চা প্লেন ক্র্যাশ হয়ে পড়ে যায়, আর সেই আইল্যান্ডে ওরা যখন চায় কেউ ওদেরকে রেস্কিউ করতে আসুক, নিজেদের জামা খুলে আগুন জ্বালায়, তখন আগুনটা কোনোভাবে ছড়িয়ে গিয়ে ওই চারিদিকে হচ্ছে বনে জঙ্গলে আগুন লেগে যায়। আর এখানে হচ্ছে দেখা যায় যে এখানে দুটো ফায়ার দেখানো হয়েছে। একটা হচ্ছে যে তারার উপর, যে তারার হাজবেন্ড এত টর্চার করতো, তারাকে মারধর করতো, এটা তারার মনে হচ্ছে অনেকটা ক্ষোভ হতো আর কষ্ট হতো। আর তারার যে মেয়ে রাকা, সে বাচ্চা মেয়ের পক্ষেও অনেকটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ ওইটুকু বাচ্চার সামনে যদি মা বাবারা এরকম করে তাহলে তাদের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে। তো এইটা হলো একটা ফায়ার। 2 নম্বর ফায়ার দেখানো হয়েছে যে নন্দাকুল এই গল্পের যে মেইন প্রোটোগানিস্ট, নন্দাকুলের হচ্ছে একটা ফায়ার ছিল, একটা ক্ষোভ ছিল মনের মধ্যে, কারণ তাকে সংসারে প্রচুর কাজ করতে হতো। যেহেতু তার হাজব্যান্ড একদম ভাইস চ্যান্সেলর অফিসার ছিল, তো ভাইস চ্যান্সেলর অফিসারের কাছে প্রত্যেক দিন লোক আসতো, তো তার জন্য তার সংসারে প্রচুর কাজ করতে হতো। তারপর যখন তার হাজব্যান্ড মারা গেছে তখন সে লিবার্টি পেয়েছে সমস্ত কাজ থেকে। তো এতদিন তার মনে ক্ষোভ ছিল, এই আর সে হচ্ছে তার রাকাকেও রাখতে চাইছিল না নিজের কাছে। এই সমস্ত মিলিয়ে নন্দাকুলের একটা ক্ষোভ দেখানো হয়েছে, যেটাকে ফায়ার বলা হচ্ছে, ফায়ার। এই 2 নম্বর ফায়ার হলো। আর 3 নম্বর ফায়ার হচ্ছে একদিন রামলাল রাকাকে বলে, যে নন্দাকুলের বাড়িতে সার্ভেন্ট ছিল রামলাল, সেই রামলাল রাকাকে বলে যে আমি তোমাকে একটা গল্প শোনাবো। তখন এখানে যে বাচ্চা মেয়েটা রাকা, সে বলে কি গল্প। আর রামলালের সঙ্গে তো ওই বাচ্চাটার খুবই ভালো ছিল, বন্ডিং ছিল। তো এখানে রামলাল বলেছিল এইখানে না দাবানল হয়, এই জঙ্গলে আগুন লেগেছে, দাবানল হয়। আর রাকা তো বাচ্চা মেয়ে, ওর তো এসব জ্ঞান নেই। রাকা ভাবছে যে খুব সুন্দর ব্যাপার হয়তো। দিয়ে রাকা দাস হচ্ছে সবসময় জেদ করে যে আমি দাবানল দেখবো, জঙ্গলের মধ্যে দাবানল দেখবো, ফরেস্ট ফায়ার দেখবো। এবার হচ্ছে রাকার হচ্ছে সবসময় ওর একটা ইচ্ছা যে ফরেস্ট ফায়ার দেখবে, দাবানল দেখবে। দিয়ে একদিন কি হয়েছে, রাকা বুঝতে পারেনি, একসময় ওর কারণেই একটা হচ্ছে একটু আগুনে ছিটেফোঁটা পড়ে পুরো ওইখানে ফরেস্ট ফায়ার হয়ে যায়, দাবানল হয়ে যায়, আগুন লেগে যায়। এটা দেখে হচ্ছে রাকা খুব খুশি হয়েছিল, কারণ ও দেখতে চাইছিল, দাবানলটা, ফরেস্ট ফায়ার দেখতে চাইছিল। এখানে এই ফায়ার দেখানো হয়েছে। তারপরে এই যে নন্দাকুলে যে ফায়ারটা বললাম, যখন ওকে সংসারে প্রচুর কাজ করতে হতো ওর হাজবেন্ড বেঁচে থাকাকালীন, তা ওর মনের মধ্যে যে একটা ক্ষোভ ছিল সেটাকে ফায়ার বলা হয়েছে। আর এখানে যে 3 নম্বর ফায়ার বলা হচ্ছে
যে যেটা বললাম আমি যে রাকার যে একটা মনের মধ্যে ব্যাড এফেক্ট পড়েছিল, এখানে তারা আর ওর হাজবেন্ড এতটাই ঝগড়া করতো, তারার হাজবেন্ড তারাকে প্রচুর মারধর করতো। এবার রাকা ওইটুকু বাচ্চা মেয়ে, তার চোখের সামনে সে দেখছে যে তার বাবা তার মাকে মারছে, এটা দেখে কিন্তু ওর প্রচুর রাগ হতো, ক্ষোভ হতো। এটাকে ফায়ার বলা হচ্ছে। তো এই জন্য এই গল্পটার নাম হয়েছে ফায়ার অন দ্য মাউন্টেন। উইলিয়াম গোল্ডিংসের যে নভেল লর্ড অফ দ্য ফ্লাইস, ওরা যে ওইখানে আগুন ধরে গিয়েছিল, এখানে এই আগুনটার সঙ্গে কম্পেয়ার করা হলো, দিয়ে এইভাবে এই নভেলটার নাম দিচ্ছে ফায়ার অন দ্য মাউন্টেন। বুঝতে পারলে এই টাইটেলটা? বইতে তোমরা টাইটেল অফ দ্য নভেলটা পড়লেই বুঝতে পারবে পুরো। আমি যে বোঝালাম তোমরা বুঝতে পারলে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, সে আমি পাঠিয়ে দেবো, কিন্তু এমনি সে ঠিক আছে। আর কারো এমনি কোনো প্রবলেম নেই তো? সবার ক্লিয়ার হয়েছে? আব্দুল্লাহ, তুমি বুঝতে পারছো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, ম্যাম বলছি কি ওই হচ্ছে সেকশন সামারিতে ওই লাস্টের দিকে একটা ওই কথা লেখা আছে না, যে ওই যে নন্দাকুল যখন আর কি ওই মেয়েটা ইলা দাস তার বান্ধবী হচ্ছে এ হয়ে গেছিল প্রিসিং এর মাধ্যমে, হ্যাঁ ওখানে লেখা আছে যে she lost হচ্ছে all her faith in everything and the world appeared to be a big lie to her। এইটার মানে এখানে কি বলতে চাইছে এটা একটু বললে ভালো হতো। এখানে বলতে চাইছি যে এত বড় একটা মানে সে হচ্ছে তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল। যখন মানুষ শক পায়, কোনো একটা তার কাছের মানুষ যখন মারা যায়, তখন যে সে একটা বড় শকড পায় না, যে শকড হয় তার কাছে, তখন তো তার কাছে কোনো কিছু ভালো খারাপ কোনো কিছু থাকে না। সে শকড খেয়ে সেটা সে মানে তার কাছে সমস্ত কিছু যা ছিল সেটা হারিয়ে যায়, মানে সে আর হচ্ছে নর্মাল থাকে না, অ্যাবনর্মাল হয়ে যায়। সেটা এখানে বোঝাতে চেয়েছে। দিয়ে আলটিমেটলি দেখা যায় যে এখানে নন্দাকুল মারা যায় লাস্টে। বুঝলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আবার তোমাদের নেক্সট ক্লাস শনিবার দিন হবে। আগের দিন আমি ক্লাস করাইনি, এই শনিবারে 9টার সময় তোমাদের ক্লাস হবে। আর তোমাদের এই সামারি কোশ্চেন অ্যান্সার আমি পিডিএফ দেবো, তোমরা পড়বে ভালো করে। নেক্সট ক্লাস হচ্ছে স্যাটারডে 9টার সময়। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। গুড নাইট। আলিমুদ্দিন, তোমাকে আমি ভিডিও লিঙ্কটা পাঠাবো, তুমি দেখে নেবে, ঠিক আছে? আমি এই ক্লাসটা যে রেকর্ডিং করেছি এই লিঙ্কটা পাঠাবো, দেখে নেবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট সবাইকে।